আজকে আমরা 12.2 অনুশীলনের 9 নম্বর প্রশ্ন করব। তো 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে রূপার তার দ্বারা 35 মিলিমিটার ব্যাসযুক্ত বৃত্তাকৃতির একটি ব্রোচ বানানো হলো। ব্রোচ মানে হলো সেফটি পিন জাতীয় অলঙ্কার। এই তারের অবশিষ্ট আরও কিছু অংশ দ্বারা পাঁচটি ব্রোচ বানানো হলো, যার ফলে ব্রোচটি 10টি সমান মাপের বৃত্তকলাতে বিভাজিত হলো। তাহলে 1 নম্বর, প্রয়োজনীয় রূপার তারের দৈর্ঘ্য নির্ণয় করো এবং 2 নম্বর, ব্রোচটির প্রতিটি বৃত্তকলার কালি নির্ণয় করো। রূপার তারের সাহায্যে এখানে ব্রোচ বানানো হয়েছে বৃত্তাকৃতির এবং 35 মিলিমিটার ব্যাসযুক্ত। এই মনে করো ব্রোচ, এবং যে রূপার তার দিয়ে এই ব্রোচটি বানানো হয়েছে সেই রূপার তারের যে অংশটুকু এই বৃত্তাকৃতির ব্রোচ বানাতে ব্যবহার করা হয়েছে সেই অংশ ছাড়া বাকি যে রূপার তারের অংশ, সেই অংশ দিয়ে আরও 5টি ব্রোচ বানানো হয়েছে। এই হলো একটি, এই হলো একটি, টোটাল 1 2 3 4 5। এই 5টি ব্রোচ বানানো হয়েছে এবং এই 5টি ব্রোচ বানানোর ফলে সম্পূর্ণ ব্রোচটি সমান মাপের 10টি বৃত্তকলাতে বিভক্ত হয়েছে। তাহলে এখন 1 নম্বরে আমরা নির্ণয় করব এই ব্রোচটি বানাতে যে পরিমাণ রূপার তার লেগেছে তার দৈর্ঘ্য, এবং 2 নম্বরে আমরা এখানে যে বৃত্তকলা উৎপন্ন হয়েছে এই প্রতিটি বৃত্তকলার কালি নির্ণয় করব আমরা। তো এখানে দেখো, রূপার তারের দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব, রূপার তার এই বৃত্তাকৃতিতে প্রথম একটি ব্রোচ বানানো হয়েছে, তারপর আরও 5টি ব্রোচ বা 5টি ব্যাস আরও সংযোগ করা হয়েছে। তাহলে আমরা যদি এই বৃত্তাকৃতি ব্রোচের পরিধি যদি আমরা নির্ণয় করি, তাহলে বৃত্তাকৃতি ব্রোচ যে তার দিয়ে বানানো হয়েছে তার দৈর্ঘ্য নির্ণয় হবে, এবং তার সাথে এখানেও যেহেতু রূপার তার ব্যবহার করা হয়েছে, তো এখানে 5টি ব্যাস লাগানো হয়েছে, সুতরাং এই 5টি ব্যাসের মোট দৈর্ঘ্য এবং এই বৃত্তাকৃতি ব্রোচের পরিধির দৈর্ঘ্য মিলে হবে রূপার তারের মোট দৈর্ঘ্য। তাহলে কি করতে হবে, এখানে রূপার তারের মোট দৈর্ঘ্য নির্ণয় করতে হলে প্রথমে এই বৃত্তাকৃতি ব্রোচের পরিধি নির্ণয় করতে হবে এবং তার সাথে এই 5টি ব্যাসের দৈর্ঘ্য প্লাস করতে হবে। তাহলে এখানে বৃত্তাকৃতি ব্রোচের ব্যাস দেওয়া আছে 35 মিলিমিটার। এখন যেহেতু ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। আর যদি ব্যাসার্ধ আমরা জানি, তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr। তো 2πr সূত্রের সাহায্যে আমরা এই বৃত্তাকৃতি ব্রোচের পরিধি, অর্থাৎ বৃত্তাকৃতিতে যে তার লাগানো হয়েছে তার দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে ব্যাস মানে হলো d ইকুয়াল টু 35 মিলিমিটার। অতএব ব্যাসার্ধ r ইকুয়াল টু হবে তার অর্ধেক, মানে 35/2 মিলিমিটার। এখন আমরা যদি রূপার তারের দৈর্ঘ্য নির্ণয় করি, দেখো 1 নম্বর
করব আমরা প্রথমে। অতএব রূপার তারের দৈর্ঘ্য ইকুয়াল টু এই বৃত্তাকৃতি ব্রৌসের পরিধি প্লাস এখানেও রূপার তার, এই ব্যাসগুলো রূপার তার দিয়ে বানানো হয়েছে, তাহলে এই ব্যাস আছে টোটাল 5টি, তো প্লাস হবে 5টি ব্যাসের দৈর্ঘ্য প্লাস 5টি ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু, এখন বৃত্তাকৃতি ব্রৌসের পরিধি মানে বৃত্তের পরিধি অর্থাৎ 2πr প্লাস 5টি ব্যাসের দৈর্ঘ্য। তো একটি ব্যাসের দৈর্ঘ্য হলো 35 মিলিমিটার, 5টি ব্যাসের দৈর্ঘ্য বেশি হবে, বেশি হলে পূরণ 5 × 35 ইকুয়াল টু 2 × পাই এর মান প্রশ্নতে দেওয়া নেই, তাহলে আমরা 22/7 ধরব পাই এর মান ইন্টু আর এর মান ছিল 35/2 প্লাস 5 × 35 করলে 5 × 5 = 25, 5 হাতে আছে 2, 3 × 5 = 15, হাতের 2 = 17। এখানে দেখো কাটাকাটি যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 35কে ভাগ করলে 5 ইকুয়াল টু, এখন এখানে 5 দিয়ে 22কে পূরণ করলে হবে 110 প্লাস এখানে আছে 175 ইকুয়াল টু, এখন 110-এর সাথে 175 যোগ করলে হবে 285। তাহলে রূপার তারের দৈর্ঘ্য হবে 285 মিলিমিটার। অতএব নির্ণেয় দৈর্ঘ্য ইকুয়াল টু 285 মিলিমিটার। প্রয়োজনীয় রূপার তারের দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি। এখন 9-এর 2 নম্বর প্রশ্ন করব। তো 9-এর 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ব্রৌসটির প্রতিটি বৃত্তকলার খালি নির্ণয় করো। 9-এর 2 নম্বর, বৃত্তকলার খালি নির্ণয় করতে গেলে ব্যাসার্ধ এবং কোণ থিটা লাগবে। তো ব্যাসার্ধ, এখানে ব্যাস দেওয়া ছিল, এখানে ব্যাস মানে ডি দেওয়া ছিল 35 মিলিমিটার। অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু 35/2 মিলিমিটার এবং কোণ থিটা ইকুয়াল টু, দেখো থিটা ইকুয়াল টু কত হবে, এখানে ব্যাস 5টি যোগ করার ফলে এই ব্রৌসটি 10টি সমান মাপের বৃত্তকলাতে বিভক্ত হয়েছে। তাহলে সম্পূর্ণ ব্রৌসটি যদি সমান 10 ভাগে বিভক্ত হয়, আমরা জানি বৃত্তের কেন্দ্রের কোণ হয় 360 ডিগ্রি, তাহলে কেন্দ্রের কোণটিও সমান 10 ভাগে বিভক্ত হবে। তাহলে 360 ডিগ্রি যদি কেন্দ্রের কোণ হয়, সেটা যদি 10 ভাগে বিভক্ত হয়, তো আমরা 360কে 10 দিয়ে ভাগ করলে প্রতিটি বৃত্তকলার দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ আমরা পেয়ে যাব। তাহলে কোণ থিটা ইকুয়াল টু হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 10, কাটা যাবে, দেখো 1 0 1 0, ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু হবে 36 ডিগ্রি। আর এবং থিটা এর মান আমরা পেয়েছি। এখন আমরা বৃত্তকলার খালি নির্ণয়ের সূত্র জানি যে θ/360 × πr²। আমরা জানি
বৃত্তকলার কালি equal to theta by 360 into pi r square equal to থিটার মান ছিল 36 বাই 360 ইন্টু পাই এর মান হলো 22/7 ইন্টু আর স্কোয়ার। তো আর এর মান ছিল 35/2 35/2 স্কোয়ার। এখানে দেখো 36 দিয়ে 34কে ভাগ করলে 1, আর 34 দিয়ে 360কে ভাগ করলে হবে 10। আবার 1/10 ইন্টু 22/7 ইন্টু এখানে 35/2 এর স্কোয়ার আছে, তো 35/2 এর স্কোয়ার মানে 35/2 ইন্টু 35/2। এখন 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 35কে ভাগ করলে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 22কে 2 দিয়ে ভাগ করলে 11 ইকুয়াল টু 2 ইন্টু 2 মানে 4, আর উপরে 35 ইন্টু 11, তো 35কে 11 দিয়ে ইন্টু করলে 5 একে 5, 3 একে 3, 5 একে 5, 3 একে 3, যোগ করলে 5, 5 আর 3 8, 3 এর 3, 385। তাহলে বৃত্তকলার কালি আমরা পেলাম 385/4। অতএব নির্ণেয় বৃত্তকলার কালি equal to 385/4, একক হবে মিলিমিটার স্কোয়ার, কারণ এখানে ব্যাস ছিল মিলিমিটারে, তাহলে কালি হবে মিলিমিটার স্কোয়ার। আনসার। এখন 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি ছাতার 8টি শিক সমান দূরত্বে রয়েছে। ছাতাটিকে সমতল এবং 45 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকৃতির ধরে নিয়ে দুইটি পাশাপাশি থাকা শিকের মধ্যবর্তী অংশের কালি নির্ণয় করো। একটি ছাতার মধ্যে শিক আছে 8টি। এখন এই ছাতাটিকে সমতল এবং 45 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকৃতির ধরে নিয়ে, ছাতাটাকে আমরা বৃত্তাকৃতির ধরব, 45 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকৃতির এবং সমতল ধরে নিয়ে দুইটি পাশাপাশি থাকা শিকের মধ্যবর্তী অংশের কালি নির্ণয় করব। তো শিক ছিল টোটাল 8টি। ঠিক আছে, এই দেখো 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি শিক আছে। তাহলে দুইটি পাশাপাশি থাকা শিকের মধ্যবর্তী অংশ মানে হলো বৃত্তকলা। তাহলে আমরা বৃত্তকলার কালি নির্ণয় করব। এখন বৃত্তকলার কালি নির্ণয় করতে হলে ব্যাসার্ধ এবং কোণ লাগবে। তো ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 45 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত, মানে ব্যাসার্ধ দেওয়া আছে 45 সেন্টিমিটার। 10 নম্বর, এখানে ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু 45 সেন্টিমিটার।
এবং কোন থিটা এর মান লাগবে, যেহেতু আমরা বৃত্তকলার কালি নির্ণয় করব। তো থিটার মান কত হবে দেখো, এখানে যদি শিক টোটাল 8টি থাকে, প্রশ্নতে দেওয়া আছে 8টি শিক আছে, 8টি শিক আছে, তাহলে 8টি শিক যদি থাকে তাহলে এই সম্পূর্ণ ছাতাটি সমান 8 ভাগে বিভক্ত হবে, অর্থাৎ সমান 8টি বৃত্তকলায় বিভক্ত হবে। তাহলে তার কেন্দ্রে কোণ হলো 360 ডিগ্রি, এই কোণটিও সমান 8 ভাগে বিভক্ত হবে। তাহলে আমরা যদি 360কে 8 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি বৃত্তকলার কোণের পরিমাণ পেয়ে যাব। তো কোণ থিটা ইকুয়াল টু হবে 360/8। তো এখানে দেখো 8 দিয়ে কাটা যাবে, 8 একে 8, 8 34-এর মধ্যে যাবে 4 বার, 4 8 32, থাকবে 4, 0 নিলে 40, 5 8 40, ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। তাহলে এখন আমরা আর এর মান পেলাম 45 সেন্টিমিটার এবং থিটা এর মান পেয়েছি 45 ডিগ্রি। এই প্রশ্নতেও কিন্তু পাইয়ের কোনো মান দেওয়া নেই, তাহলে আমরা 22/7ই ধরবো। তো এখন বৃত্তকলার কালি আমরা জানি বৃত্তকলার কালি ইকুয়াল টু θ/360 ইন্টু πr স্কোয়ার। এখন মানগুলো স্থাপন করব। থিটা এর মান ছিল 45 ডিগ্রি, বাই আছে 360 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর স্কোয়ার। তো আর এর মান হলো 45 স্কোয়ার। এখন এখানে দেখো কাটা যাবে 5 দিয়ে 9 বার, 5 দিয়ে 5 7 35, থাকলো 1 10, 5 2 10, 9কে 9 দিয়ে ভাগ করলে 1, 72কে 9 দিয়ে ভাগ করলে হবে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 22কে 2 দিয়ে ভাগ করলে হবে 11 ইকুয়াল টু এখানে থাকলো 1/4 ইন্টু এখানে 11/7 ইন্টু এখানে 45-এর স্কোয়ার করলে হবে 45 ইন্টু 45। এখানে আর কাটা যাবে না, সেজন্য পূরণ করতে হবে। পূরণ করলে নিচে পূরণ করলে হবে 4 7 28, আর উপরে আমরা প্রথম 11 দিয়ে 45কে ইন্টু করব, 45কে 11 দিয়ে ইন্টু করলে হবে 5 একে 5, 4 একে 4, আবার 5 একে 5, 4 একে 4, যোগ করলে 5, 4 আর 5 9, 4 এর 4, 495। তাকে আবার পূরণ করতে হবে 45 দিয়ে। তো আবার যদি আমরা 45 দিয়ে পূরণ করি, 5 5 25-এর 5 হাতে থাকবে 2, 5 নং 45, হাতের 2 এ 47-এর 7 হাতে থাকবে 4, 5 4 20, আর 4 এ 24। এখন 4 দিয়ে 4 5 20-এর 0, হাতে আছে 2, 4 নং 36, হাতের 2 এ 38-এর 8 হাতে আছে 3, 4 4 16, হাতের 3 এ 19, যোগ করলে 5 7, 4 আর 8 12, এর 2 হাতে আছে 1, 2 আর 9 11, হাতের একে 12, 2 হাতে আছে 1 আর একে 2। তাহলে উপরে পূরণ করলে হলো 22275 ডিভাইডেড বাই আছে 28। তো প্রতিটি বৃত্তকলার কালি হবে 22275 ডিভাইডেড বাই 28। অতএব নির্ণয় কালি ইকুয়াল টু 22275 ডিভাইডেড বাই 28, একক হবে সেন্টিমিটার স্কোয়ার।
তোমরা বৃত্তকলার কালি নির্ণয় করেছি। এখানে দুইটি শিখের দুটি পাশাপাশি শিখের মধ্যবর্তী অংশ মানে হচ্ছে বৃত্তকলা। তো দুটি পাশাপাশি শিখের মধ্যবর্তী অংশের কালি মানে বৃত্তকলার কালি। তাহলে নির্ণয় কালি 22275 ডিভাইডেড বাই 28 সেন্টিমিটার স্কোয়ার। এখন 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ির দুটি সম্মার্জকের একটি আরেকটির স্থানের উপর পড়ে না। প্রতিটি সম্মার্জকের পাতের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং এরা প্রত্যেকেই 115 ডিগ্রি কোণ ঘুরে সম্মার্জন করে। পাতগুলোর দ্বারা প্রতিবার সম্মার্জনে পরিষ্কার হওয়া অঞ্চলের মোট কালি নির্ণয় করো। সম্মার্জক মানে হচ্ছে আমরা উইপার বলি, যে গাড়ির সামনের যে গ্লাস, সেই গ্লাসের সামনে দেখবে কালো রঙের দুইটি প্লাস্টিকের পাত লাগানো থাকে। যখন বৃষ্টির জল যখন পড়ে তখন সেই পাতগুলোর সাহায্যে এই জলকে পরিষ্কার করা হয়। তো সেটাকে এই পাতগুলোকে বলা হয় সম্মার্জক। এখন একটি গাড়ির দুইটি সম্মার্জকের একটি আরেকটির স্থানের উপর পড়ে না, মানে দুইটি আলাদা আলাদা জায়গার মধ্যে ঘুরে, অর্থাৎ আলাদা আলাদা জায়গা পরিষ্কার করে, একটি আরেকটির স্থানের উপর পড়ে না। এবং এই সম্মার্জকগুলোর প্রতিটি পাতের দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার এবং তারা প্রত্যেকেই 115 ডিগ্রি কোণে ঘুরে সম্মার্জন করে। তাহলে এখন পাতগুলোর দ্বারা মানে দুইটি পাতের দ্বারা প্রতিবার সম্মার্জনে দুইটি পাতের দ্বারা একবার সম্মার্জন করলে যে অঞ্চল সম্মার্জন হবে সেই অঞ্চলের কালি আমরা নির্ণয় করব। তাহলে দেখো এই পাতগুলো হলো 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এই পাতগুলো 115 ডিগ্রি কোণে ঘুরে সম্মার্জন করে। এই কোণ যদি 115 ডিগ্রি হয় তাহলে এই পাতগুলো কি হবে, এই প্রথম পাতটি এইভাবে এখানে আছে, তো সে এইভাবে ঘুরে এই জায়গাটি পরিষ্কার করবে। তো যখন সে এইভাবে ঘুরবে 115 ডিগ্রি কোণ ঘুরতে পারবে। তো এইভাবে যখন ঘুরবে তখন এই যে অঞ্চল সে পরিষ্কার করবে এই অঞ্চলটি হবে একটি বৃত্তকলা এবং এই বৃত্তকলার ব্যাসার্ধ হবে এই পাতের দৈর্ঘ্যের সমান। পাতের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। তো এই বৃত্তকলা যেটি উৎপন্ন হবে সেই বৃত্তকলাটির ব্যাসার্ধ হবে 25 সেন্টিমিটার এবং কোণ তো দেওয়াই আছে 115 ডিগ্রি। তো একটি পাতের দ্বারা আমরা দেখলাম অনুরূপভাবে ঠিক আরেকটি পাতের দ্বারা আলাদা একটি অঞ্চল পরিষ্কার হবে এবং এই পাতেরও দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। তো এই পাতটি যখন ঘুরবে তখন একটি বৃত্তকলা উৎপন্ন হবে। এই বৃত্তকলারও ব্যাসার্ধ হবে 25 সেন্টিমিটার এবং এটিও 115 ডিগ্রি কোণে ঘুরতে পারে। তাহলে এই কোণটিও হবে 115 ডিগ্রি। এখন এটির দ্বারা একটি অংশ পরিষ্কার হবে এই পাতের দ্বারা, আর এই পাতের দ্বারা অন্য একটি অংশ পরিষ্কার হবে, মানে এখানে দুইটি পাতের দ্বারা দুইটি বৃত্তকলা উৎপন্ন হবে, অর্থাৎ দুইটি আলাদা আলাদা জায়গায় সম্মার্জন হবে, দুইটি আলাদা আলাদা জায়গা পরিষ্কার হবে এবং প্রত্যেকটি হচ্ছে এক একটি বৃত্তকলা এবং এই বৃত্তকলাগুলোর প্রত্যেকটির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার এবং কোণ হলো 115 ডিগ্রি। তাহলে এখন এই পাত দুটোর দ্বারা যে অংশ সম্মার্জন হবে, যে অংশ পরিষ্কার হবে সেই অংশের কালি নির্ণয় করব। তাহলে এখানে যেহেতু দুইটি পাতের দ্বারা দুইটি বৃত্তকলা উৎপন্ন হয়েছে, তো দুইটি বৃত্তকলার কালি আমরা নির্ণয় করব। এখানে যেহেতু প্রতিটি বৃত্তকলার ব্যাসার্ধ এবং কোণ সমান, তাহলে যদি আমরা একটি বৃত্তকলার কালি নির্ণয় করে 2 দিয়ে পূরণ করি তাহলে দুইটি বৃত্তকলার কালি নির্ণয় হয়ে যাবে। সুতরাং প্রথমে আমরা একটি বৃত্তকলার কালি নির্ণয় করব আর তারপর একটি বৃত্তকলার কালিকে আমরা 2 দিয়ে পূরণ করলে দুইটি বৃত্তকলার কালি অর্থাৎ এই পাত দুটোর দ্বারা সম্মার্জন করা অংশের কালি নির্ণয় হয়ে যাবে। তাহলে এখানে ব্যাসার্ধ হবে পাতগুলোর দৈর্ঘ্য মানে 25 সেন্টিমিটার। 11 নম্বর এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু
25 সেন্টিমিটার এবং কোণ থিটা ইকুয়াল টু 115 ডিগ্রি। তো আমরা জানি বৃত্তকলার কালি equal to theta by 360 into pi r square equal to theta এর মান হলো 115 ডিগ্রি divided by 360 into pi। তো এই প্রশ্নতেও পাই এর কোনো মান দেওয়া নেই, তাহলে আমরা 22/7 ধরব। 22/7 ইন্টু আর স্কোয়ার। তো আর এর মান দেওয়া ছিল 25 স্কোয়ার। এখানে কাটা যাবে দেখো 5 দিয়ে, 5 দুগুণা 10, 1 থাকলো 5 নিলে 15, 3 5 15। আর এখানে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, 1 থাকলো 0 নিলে 10, 5 দুগুণা 10। 72কে 2 দিয়ে ভাগ করলে হবে 36, 22কে 2 দিয়ে ভাগ করলে হবে 11 ইকুয়াল টু এখানে থাকলো 23/36 ইন্টু 11/7 ইন্টু 25 এর স্কোয়ার। তো 25 এর স্কোয়ার 25 ইন্টু 25 ইন্টু 25 করলে হবে 625। এখানে আমরা একসাথে পূরণ করে নিলাম, কারণ নিচের সংখ্যাগুলোর সাথে কাটা যাওয়ার কোনো চান্স নেই। এখন যেহেতু এখানে কাটা যাবে না, তাহলে আমরা পূরণ করব। পূরণ করলে নিচে দেখো 7 দিয়ে 36কে পূরণ হবে। পূরণ করলে 6 7 42 2, হাতে আছে 4, 3 7 21 আর 4 25। আর উপরে প্রথমে 23 দিয়ে 11কে পূরণ করব। 23 পূরণ 11 করলে 3 একে 3, 2 একে 2, 3 একে 3, 2 একে 2, যোগ করলে 3, 3 আর 2 5, 2 আর 2 253। তো 253কে এখন আবার 625 দিয়ে পূরণ করব। 625 পূরণ করলে 3 5 15, 5 হাতে আছে 1, 5 5 25, হাতে রেখে 26, 6 হাতে আছে 2, 5 দুগুণা 10, হাতের 2 12। এখন 2 দিয়ে 3 দুগুণা 6, 5 দুগুণা 10 0, হাতে আছে 1, 2 দুগুণা 4, হাতে রেখে 5। এখন 6 দিয়ে 3 6 18 এর 8, হাতে আছে 1, 5 6 30, হাতে রেখে 31 এর 1, হাতে আছে 3, 6 দুগুণা 12, হাতের 3 15। যোগ করলে 5 6 6 12 এর 2, হাতে আছে 1, 2 আর 8 10, হাতে রেখে 11 এর 1, হাতে আছে 1, 1 আর 5 6 এর 7, হাতে রেখে 8, 5 এর 5, 1 এর 1 158125 158125। ঠিক আছে। তো এখানে আমরা বৃত্তকলার কালি নির্ণয় করেছি, মানে একটি বৃত্তকলার কালি নির্ণয় হয়েছে। কিন্তু এখানে যেহেতু পাত দুটি আলাদা আলাদা অঞ্চল সম্মার্জন করে, সুতরাং দুইটি পাতের দ্বারা দুইটি বৃত্তকলা উৎপন্ন হবে। আর যেহেতু দুইটি বৃত্তকলার প্রতিটি সমান ছিল, সুতরাং একটি বৃত্তকলার কালিকে আমরা 2 দিয়ে পূরণ করলে দুইটি বৃত্তকলার কালি পেয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারবো অতএব একটি বৃত্তকলার কালি ইকুয়াল টু 158125 ডিভাইডেড বাই 252। এখানে যেহেতু ব্যাসার্ধ সেন্টিমিটারে ছিল, তাহলে কালির একক হবে সেন্টিমিটার স্কোয়ার।
একটি বৃত্তকলার কালি, তাহলে দুইটি বৃত্তকলার কালি হবে ইন্টু 2, অতএব দুইটি বৃত্তকলার কালি ইকুয়াল টু 2 ইন্টু একটি বৃত্তকলার কালি ছিল 158125 ডিভাইডেড বাই 252। তো দুইটির হবে 2 ইন্টু 158125 ডিভাইডেড বাই 252, আর একক হবে সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে দেখো 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, আর 2 দিয়ে 252কে ভাগ করলে হবে 126। তাহলে ইকুয়াল টু থাকলো 158125 ডিভাইডেড বাই 126, একক হবে সেন্টিমিটার স্কোয়ার। দুইটি বৃত্তকলার কালি মানে দুইটো পাতের দ্বারা প্রতিবার সম্মার্জনে পরিষ্কার করা অঞ্চলের কালি। তাহলে অতএব নির্ণেয় কালি ইকুয়াল টু 158125 ডিভাইডেড বাই 126 সেন্টিমিটার স্কোয়ার আনসার। ঠিক আছে, এখন আমরা 12 নম্বর প্রশ্ন করব। তো 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে জলের নিচে পাহাড় থাকার বিষয়ে জাহাজগুলোকে সতর্ক করার জন্য একটি বাতিঘর থেকে লাল আলোকের সংকেত পাঠানো হয়। এই আলো 80 ডিগ্রি কোণ ও 16.5 কিলোমিটার দূর পর্যন্ত একটি অঞ্চলে সংকেত পাঠায়, এবং এখানে ব্র্যাকেটে দেওয়া আছে বৃত্তকলায়, মানে যে অঞ্চলে সংকেত পাঠায় সেই অঞ্চলটি হলো একটি বৃত্তকলা। সমুদ্রপৃষ্ঠের যে অঞ্চলে এই সতর্ক সংকেত পাঠানো হয় তার খালি নির্ণয় করো। পাই ইকুয়াল টু দেওয়া আছে 3.14। একটি বাতিঘর থেকে জাহাজগুলোকে সতর্ক করার জন্য যে লাল আলোকের সংকেত পাঠানো হয় সেই সংকেত বাতিঘর থেকে পাঠানো হয় 16.5 কিলোমিটার দূর পর্যন্ত এবং 80 ডিগ্রি কোণে। তাহলে এখানে যদি বাতিঘর থাকে তো দেখো 16.5 কিলোমিটার দূর পর্যন্ত যদি পাঠায় এবং 80 ডিগ্রি কোণে যদি পাঠায়, তাহলে এই যে অঞ্চল, এই অঞ্চলটি হচ্ছে একটি বৃত্তকলা, এবং এই বৃত্তকলার ক্ষেত্রে ব্যাসার্ধ হবে 16.5 কিলোমিটার এবং কোণ থিটা ইকুয়াল টু হবে 80 ডিগ্রি। তাহলে আমরা এই বৃত্তকলার কালি নির্ণয় করতে পারবো। এখানে R equal to 16.5 কিলোমিটার এবং কোণ থিটা ইকুয়াল টু হলো 80 ডিগ্রি। তাহলে আমরা জানি বৃত্তকলার কালি equal to theta by 360 into pi r square equal to theta এর মান হলো 80 divided by 360 into pi এর মান দেওয়া আছে 3.14 ইন্টু আর স্কোয়ার। তো আর এর মান হলো 16.5 কিলোমিটার, আর স্কোয়ার মানে হবে 16.5 স্কোয়ার। এখানে কাটা যাবে দেখো 1 0 1 0, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 4 দিয়ে 36কে ভাগ করলে 9 ইকুয়াল টু
2/9 ইন্টু 3.14 ইন্টু 16.5 এর স্কোয়ার করলে হবে 16.5 ইন্টু 16.5। তো এখানে দেখো 16.5কে 3 দিয়ে ভাগ করা যাবে, আর এখানে নিচে 9কে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3, আর 16.5কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15 5, 3 5 15, 16 থেকে 15 গেলে 1, 5 নিলে 15, আবার 3 5 15। দশমিক আছে এক ঘর বামে, তাহলে এক ঘর বামে দশমিক দিলে হবে 5.5। আবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 16.5কে 3 দিয়ে ভাগ করলে হবে 5.5। এখন নিচে থাকলো কেবল 1, তো নিচে 1-এর কোনো অর্থ নাই। উপরে 2 দিয়ে প্রথমে আমরা 3.14কে ইন্টু করব। 3.14কে 2 দিয়ে ইন্টু করলে 4 দুগুণা 8, 2 একে 2, 3 দুগুণা 6, দশমিক আছে 2 ঘর বামে 6.28। তারপর 6.28কে আমরা পূরণ করব 5.5 দিয়ে। 5.5 দিয়ে 5 8 40-এর 0, হাতে আছে 4, 5 দুগুণা 10, হাতের 4 14, এর 4 হাতে আছে 1, 5 36, হাতে রেখে 31। আবার 5 8 40-এর 0, হাতে আছে 4, 5 দুগুণা 10 আর 4 14, 4 হাতে আছে 1, 5 36, হাতে রেখে 31। যোগ করলে 0 4, 1 আর 4 5, 3 আর 1 4, 3 এর 3। দশমিক এখানে আছে 2 ঘর, এখানে আছে 1 ঘর, টোটাল 3 ঘর বামে। তো 3 ঘর বামে দশমিক দিলে হবে 34.540, মানে 34.54। সেটাকে আবার পূরণ করতে হবে 5.5 দিয়ে। 5.5 দিয়ে আবার পূরণ করব। 5 4 20-এর 0, হাতে আছে 2, 5 5 25, হাতের 2 27-এর 7, হাতে আছে 2, 5 4 20, হাতের 2 22-এর 2, হাতে আছে 2, 3 5 15, হাতের 2 17। আবার 5 দিয়ে 4 5 20-এর 0, হাতে আছে 2, 5 5 25 আর 2 27-এর 7, হাতে আছে 2, 5 4 20 আর 2 22-এর 2, হাতে আছে 2, 3 5 15, হাতের 2 17। যোগ করলে 0 7, 7 আর 2 9, 7 আর 2 9, 7 আর 1 8, 1 এর 1। এখন দশমিক এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর বামে 1 2 3, মানে 189.970, অর্থাৎ 189.97। তাহলে পূরণ করলে আমরা পেয়েছি 189.97। তাহলে বৃত্তকলার কালি নির্ণয় হয়েছে। আর বৃত্তকলা মানে যে অঞ্চলে সংকেত পাঠানো হয়, সেই অঞ্চলটি যেহেতু বৃত্তকলা, তাহলে যে অঞ্চলে সংকেত পাঠানো হয় সেই অঞ্চলের কালি হবে 189.97। আর যেহেতু এখানে ব্যাসার্ধ কিলোমিটারে দেওয়া ছিল, তাহলে বৃত্তকলার কালির একক হবে কিন্তু কিলোমিটার স্কোয়ার। অতএব নির্ণেয় কালি ইকুয়াল টু 189.97 কিলোমিটার স্কোয়ার আনসার। ঠিক আছে, এখন 13 নম্বর প্রশ্ন দেখো। তো 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি বৃত্তাকার টেবিল কভারে সমান মাপের 6টি নকশা করা আছে। চিত্র দেওয়া আছে 12.14। যদি টেবিল কভারটির ব্যাসার্ধ 28 সেন্টিমিটার এবং প্রতি বর্গ সেন্টিমিটার নকশা করতে 0.35 টাকা খরচ হয়, তবে সম্পূর্ণ নকশা কার্যে কত টাকা খরচ হবে নির্ণয় করো। এখানে √3 এর মান দেওয়া আছে 1.7।
তো একটি বৃত্তাকৃতির টেবিল কভার চিত্র 12.14 দেওয়া আছে। মনে করো এই চিত্রটি হলো 12.14 নম্বর চিত্র। এটি হচ্ছে একটি বৃত্তাকৃতির টেবিল কভার। তো এই টেবিল কভারে 6টি সমান মাপের নকশা করা আছে। এই হলো একটি নকশা, এই 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 একটি নকশা। এখানে টোটাল 6টি নকশা আছে। 1 2 3 4 5 6, 6টি নকশা আছে এবং এই নকশাগুলো হলো সমান মাপের। এখন এই বৃত্তাকৃতির টেবিল কভারটির ব্যাসার্ধ দেওয়া আছে 28 সেন্টিমিটার। আর বলা হয়েছে যে প্রতি বর্গ সেন্টিমিটার নকশা করতে 0.35 টাকা খরচ হয়। এই যে নকশা, এই অংশটা হচ্ছে একটি নকশা, এরকম এই অংশ একটি নকশা, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশগুলো হলো নকশা। তো এই নকশাগুলো করতে প্রতি বর্গ সেন্টিমিটার মানে 1 বর্গ সেন্টিমিটার নকশা করতে খরচ হয় 0.35 টাকা। তাহলে এই 6টি নকশা করতে মোট কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। তো দেখো এখানে 6টি নকশা মোট কত বর্গ সেন্টিমিটার সেটা প্রথমে নির্ণয় করতে হবে, কারণ 1 বর্গ সেন্টিমিটারের খরচ যেহেতু দেওয়া আছে, নকশা এখানে 6টি মিলে মোট কত বর্গ সেন্টিমিটার যদি আমরা জানি, তাহলে এই নকশাগুলোর মোট কত বর্গ সেন্টিমিটার মানে নকশাগুলোর মোট কালি কত সেটা যদি আমরা জানি, তো নকশাগুলোর কালিকে 0.35 টাকা অর্থাৎ 1 বর্গ মিটারের খরচ দিয়ে পূরণ করলে নকশাগুলোর খরচ নির্ণয় হয়ে যাবে। সেজন্য আমরা কী করতে হবে, এখানে এই 6টি নকশার কালি নির্ণয় করতে হবে। এখন নকশাগুলো দেখো কোন আকৃতিতে আছে। নকশাগুলো প্রত্যেকটি নকশা হচ্ছে এক একটি বৃত্তাংশ। প্রত্যেকটি নকশা হলো এক একটি বৃত্তাংশ, কারণ এই টেবিল কভারটি ছিল বৃত্তাকৃতির। তো বৃত্তাকৃতির যদি হয়, আমরা জানি বৃত্তস্থ দুইটি বিন্দুর সংযোগ করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাটি হলো একটি যা, এবং যা এবং চাপের মধ্যবর্তী অংশ হলো বৃত্তাংশ। তাহলে এই নকশাগুলোর প্রত্যেকটি হলো এক একটি বৃত্তাংশ এবং প্রশ্নতে যেহেতু দেওয়া আছে যে নকশাগুলো প্রতিটি সমান মাপের, তাহলে টোটাল আছে 6টি নকশা। আমরা যদি একটা নকশার কালি নির্ণয় করি আর একটা নকশার কালিকে যদি আমরা 6 দিয়ে পূরণ করি, তাহলে 6টা নকশার কালি আমরা পেয়ে যাব, মানে এখানে এই মোট নকশার কালি পেয়ে যাব। সেজন্য আমরা এখানে কি করতে হবে, এই নকশাগুলোর কালি অর্থাৎ একটি নকশার কালি প্রথমে নির্ণয় করতে হবে। তো একটি নকশা যেহেতু বৃত্তাংশ, এক একটি বৃত্তাংশ, সুতরাং বৃত্তাংশের কালি নির্ণয় করতে হবে। এখন বৃত্তাংশের কালি আমরা জানি বৃত্তকলার কালি মাইনাস অনুরূপ ত্রিভুজের কালি। তাহলে এখানে আমরা বৃত্তকলা তৈরি করতে হবে। বৃত্তকলা কি? বৃত্তকলা হলো ব্যাসার্ধ এবং চাপের মধ্যবর্তী অঞ্চল। তাহলে এখানে দেখো এই বৃত্তাকৃতি টেবিল কভারের কেন্দ্র যদি আমরা ধরি ও, এবং যে কোনো দুইটি ব্যাসার্ধ যদি আমরা অঙ্কন করি, যে কোনো দুইটি ব্যাসার্ধ আমরা যদি অঙ্কন করি, মনে করো এই ব্যাসার্ধটি হলো এ এবং এই ব্যাসার্ধটি এই ব্যাসার্ধ হলো ও এ এবং এই ব্যাসার্ধ হলো ও বি। তখন কি হবে, তখন এখানে ও এ এবং ও বি এই দুইটি ব্যাসার্ধ এবং এ বি চাপের দ্বারা এই যে অঞ্চল, এই সম্পূর্ণ অঞ্চলটি হবে একটি বৃত্তকলা। এবং এই বৃত্তকলার কালি থেকে অনুরূপ ত্রিভুজের কালি মাইনাস করলে আমরা বৃত্তাংশের কালি পেয়ে যাব। তো এখানে অনুরূপ ত্রিভুজ হবে এ ও বি, এই ত্রিভুজ, ঠিক আছে। এখন আমরা এই বৃত্তাংশের কালি, এই বৃত্তকলার কালি মাইনাস ত্রিভুজ এ ও বি এর কালি। তাহলে বৃত্তকলার কালি নির্ণয় করতে হলে আমাদেরকে ব্যাসার্ধ এবং কোণ জানতে হবে। তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তাকার টেবিল কভারের ব্যাসার্ধ হলো 28 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে। এখন কোণ থিটা কত হবে, তো এই হলো কোণ। এখন দেখো এখানে যদি আমরা এই বৃত্তস্থ বিন্দু আছে 1 2 3 4 5 6, এই 6টি বৃত্তস্থ বিন্দু যদি আমরা যোগ করি তাহলে আমরা 6টি ব্যাসার্ধ পাবো এবং এখানে 6টি বৃত্তকলা উৎপন্ন হবে। যেহেতু এই নকশাগুলো সমান মাপের, তাহলে এখানে যে বৃত্তকলাগুলো উৎপন্ন হবে সেই বৃত্তকলাগুলো প্রত্যেকটি সমান মাপের হবে। সুতরাং আমরা যে কোনো একটিকে ধরে
নির্ণয় করতে পারবো। এখন এখানে এই 6টি বৃত্তাংশের জন্য প্রত্যেকটির ক্ষেত্রে এক একটি করে বৃত্তকলা যদি আমরা অঙ্কন করি তাহলে কি হবে, এখানে মোট 6টি বৃত্তকলা উৎপন্ন হবে। আর আমরা জানি বৃত্তের কেন্দ্রের মোট কোণ হলো 360 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে 6টি বৃত্তকলা হবে তখন একটি বৃত্তকলার কোণ হবে 360 ডিগ্রি এর 6/1 অর্থাৎ একটি বৃত্তকলার কোণ হবে 360 ডিগ্রি এর 6/1। তাহলে আমরা থিটা এর মান পেয়ে যাব 360 / 6। তো এখানে 13 নম্বর প্রশ্ন, এখানে ব্যাসার্ধ r হলো 28 সেন্টিমিটার এবং কোণ থিটা হলো 360 ডিগ্রি / 6। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, আর 6 দিয়ে 34কে ভাগ করলে 6, একটা শূন্য থাকলো। ইমপ্লাইজ থিটা হলো 60 ডিগ্রি। তাহলে থিটা এবং আর এর মান পেয়েছি। এখন আমরা বৃত্তকলার কালি নির্ণয় করতে পারবো। তো বৃত্তকলার কালি থেকে যখন আমরা ত্রিভুজ এওবি এর কালি মাইনাস করব তখন এওবি এর কালি জানতে হবে। তো এওবি ত্রিভুজের কালি আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। এখানে কোণ যেহেতু 90 ডিগ্রি নয়, সুতরাং ডিরেক্ট আমরা এখান থেকে ভূমি এবং উন্নতির মান জানবো না। সুতরাং এখানে কি করতে হবে, উন্নতি অঙ্কন করতে হবে। তো উন্নতি অঙ্কন করার জন্য আমরা কি করব, এখানে শীর্ষবিন্দু ও থেকে তার বিপরীত বাহু এবি এর উপর একটি লম্ব আমরা অঙ্কন করব। মনে করো লম্বটি হলো OM। এখন এবিকে ভূমি ধরলে তার উপর লম্ব হলো OM, তো OM হবে উন্নতি। তাহলে এখন যদি আমরা এবি এবং OM এর মান জানি তখন এই এওবি ত্রিভুজের কালি আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো চিত্র যদিও দেওয়া ছিল কিন্তু চিত্রতে এই ব্যাসার্ধগুলো দেওয়া ছিল না বা কেন্দ্র দেওয়া ছিল না, এগুলো আমরা ধরেছি। সুতরাং এখন আমরা ত্রিভুজের কালি নির্ণয় করতে হলে যেহেতু উন্নতি এবং ভূমি নির্ণয় করতে হয় আগে, তো এখানে উন্নতি অঙ্কন করতে হচ্ছে, সেজন্য আমরা এগুলো অঙ্কন করতে হচ্ছে। তো এগুলো আমরা লিখে দেব। এখানে কি লিখবো আমরা, মনে করি প্রথমে আমরা বৃত্তাকার টেবিল কভারের কেন্দ্র ধরেছি ও। মনে করি বৃত্তাকার টেবিল কভারের কেন্দ্র ও ব্যাসার্ধ equal to OA equal to OB এবং যা AB। ঠিক আছে, এই যার নাম আমরা দিয়েছি AB। এখন আমরা কি করেছি, যেহেতু এখানে ব্যাসার্ধ OA এবং OB, সুতরাং এই যে আর মানে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ ছিল 28 সেন্টিমিটার, তাহলে OA এবং OB ইকুয়াল টু হবে 28 সেন্টিমিটার। অতএব OA ইকুয়াল টু OB ইকুয়াল টু হবে 28 সেন্টিমিটার। তারপর আমরা এখানে OM লম্ব AB অঙ্কন করেছি। OM লম্ব AB অঙ্কন করি। OM লম্ব AB অঙ্কন করি। এখন OM লম্ব AB অঙ্কন করার ফলে এই AOB ত্রিভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। একটি ত্রিভুজ হলো OMA আর আরেকটি ত্রিভুজ হলো OMB। তো এখন আমরা উন্নতি এবং ভূমি জানার জন্য প্রথমে এই OMA এবং OMB এই দুইটা ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করতে হবে। এখন দুটো ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য দুটো ত্রিভুজ থেকে কি কি পাওয়া যায় সেগুলো আমরা লিখব। ত্রিভুজ OMA এবং ত্রিভুজ OMB হইতে পাই
দুটো ত্রিভুজ থেকে কি পাই দেখো, ওএ এবং ওবি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওএ ও বি সমান হবে। 1 নম্বর হবে ওএ ইকুয়াল টু ওবি, কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ। 2 নম্বর দেখো, ওএম হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু। ওএম সাধারণ বাহু। আর 3 নম্বরে এখানে যেহেতু ওএম আমরা এবি এর উপর লম্ব অঙ্কন করেছি, তাহলে কোণ ওএম এ হবে 90 ডিগ্রি এবং কোণ ওএম বিও হবে 90 ডিগ্রি, তাহলে দুইটি কোণ সমান হবে। 3 নম্বর, কোণ ওএম এ ইকুয়াল টু কোণ ওএম বি, কারণ হলো প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে ওএম এ ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। অনুরূপভাবে ওএম বি ত্রিভুজেরও একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এটিও একটি সমকোণী ত্রিভুজ। এবং ওএম এর সমকোণী ত্রিভুজের ওএ এবং ওএম বাহু ওএম বি সমকোণী ত্রিভুজের ওবি এবং ওএম বাহুর সমান। আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু অন্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহুর যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বাঙ্গ সম হয়। তাহলে এখানে ত্রিভুজ ওএম এ এবং ত্রিভুজ ওএম বি সর্বাঙ্গ সম হবে। ত্রিভুজ ওএম এ সর্বাঙ্গ সম ত্রিভুজ ওএম বি। এখন ওএম এ ত্রিভুজ এবং ওএম বি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ যদি সর্বাঙ্গ সম হয়, তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে কোণ এওএম এবং কোণ বিওএম সমান হবে। অতএব কোণ এওএম ইকুয়াল টু কোণ বিওএম। যেহেতু এওএম এবং বিওএম এই দুইটি কোণ মিলে হচ্ছে এই সম্পূর্ণ কোণ এওবি, আর এই সম্পূর্ণ কোণের মান ছিল 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ যদি সমান দুই ভাগে বিভক্ত হয়, প্রত্যেকটি হবে 30 ডিগ্রি। তো এখন আমরা কোণ এওএম ইকুয়াল টু হলো 30 ডিগ্রি এবং কোণ বিওএম ইকুয়াল টু হলো 30 ডিগ্রি। এখন ট্রিকোনোমেট্রি ব্যবহার করে আমরা ওএম এবং এবি এর মান নির্ণয় করতে পারবো। এখন এখানে দেখো, এই কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণ সাপেক্ষে এএম বাহু হবে লম্ব এবং 90 ডিগ্রি এর সম্মুখীন বাহু হবে অতিভুজ। তো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হবে সাইনের। সাইন 30 ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এখানে এএম বাই অতিভুজ হলো ও এ, ইমপ্লাইজ সাইন 30 এর মান আমরা জানি হাফ ইকুয়াল টু এএম ডিভাইডেড বাই ওএ। তো ওএ এর মান ছিল 28 সেন্টিমিটার, মানে এই বৃত্তাকৃতি টেবিল কাভারের ব্যাসার্ধ। ইমপ্লাইজ, এখন কোণাকুণি পূরণ করলে 2 ইন্টু এএম ইকুয়াল টু হবে 28 ইমপ্লাইজ। এখন দেখো, আমরা উপপাদ্য জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ বি যার সমান দুই ভাগে বিভক্ত হবে, এ এম এবং বি এম সমান হবে। তার মানে এ এম হবে এ বি এর অর্ধেক, অর্থাৎ এ এম এর দ্বিগুণ করলে আমরা এ বি পেয়ে যাব। তো এখানে টোয়াইস এ এম মানে এ এম এর দ্বিগুণ, অর্থাৎ এ বি। টোয়াইস এ এম ইকুয়াল টু হবে এ বি ইকুয়াল টু হলো 28। এ বি এর মান পেয়েছি, মানে এ ও বি ত্রিভুজের ভূমি পেয়েছি। এখন লম্ব অর্থাৎ উন্নতি ওএম এর মান নির্ণয় করতে হবে। তো এই 30 ডিগ্রি কোণ সাপেক্ষে ওএম হবে ভূমি, আর অতিভুজের মান যেহেতু জানা আছে, তো ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হবে কোসের। আবার cos 30 ইকুয়াল টু হবে
ভূমি বাই অতিভুজ, ভূমি মানে ও এম ডিভাইডেড বাই অতিভুজ হলো ও এ, ইমপ্লাইজ cos 30 এর মান আমরা জানি √3/2 ইকুয়াল টু ও এম বাই ও এ এর মান হলো 28। এখন এখানে কাটাকাটি যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 28কে ভাগ করলে 14, তাহলে ইমপ্লাইজ কোনায় কোনায় পূরণ করলে ও এম ইকুয়াল টু হবে 14 ইন্টু √3। ইমপ্লাইজ ও এম ইকুয়াল টু 14 ইন্টু √3 এর মান প্রশ্নতে দেওয়া আছে 1.7, তাহলে √3 এর মান যদি আমরা 1.7 লিখি তখন ও এম এর মান কত হবে? দেখো ও এম ইকুয়াল টু হলো 14 ইন্টু 1.7, তো 14কে পূরণ করতে হবে 1.7 দিয়ে। 4 7 28 8 হাতে আছে 2, 7 একে 7 হাতের 2 9, 4 একে 4, 1 একে 1 যোগ করলে 8, 9 4 13, 3 হাতে আছে 1 আর একে 2, দশমিক আছে 1 ঘর বামে 23.8। তো ও এম হচ্ছে এওবি ত্রিভুজের উন্নতি এবং এবি হচ্ছে এওবি ত্রিভুজের ভূমি। তাহলে এখন আমরা ত্রিভুজ এওবি এর কালি নির্ণয় করতে পারবো। অতএব ত্রিভুজ এওবি এর কালি মানে কালি এওবি ইকুয়াল টু, ত্রিভুজের কালির সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। এখানে ভূমি হলো এবি ইন্টু উন্নতি হলো ও এম, ইমপ্লাইজ কালি এওবি ইকুয়াল টু হাফ ইন্টু এবি এর মান আমরা পেয়েছিলাম 28 ইন্টু ও এম এর মান পেয়েছি 23.8। এখন এখানে দেখো কাটা যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 28কে ভাগ করলে 14, ইমপ্লাইজ কালি এওবি ইকুয়াল টু, এখন 23.8কে 14 দিয়ে পূরণ করব। 23.8কে 14 দিয়ে পূরণ করলে 4 8 32 2 হাতে আছে 3, 3 4 12 হাতের 3 15 5 হাতে আছে 1, 4 2 8 হাতের 1 9, 1 দিয়ে 8 একে 8, 3 একে 3, 2 একে 2 যোগ করলে 2, 8 5 13 3 হাতে আছে 1, 9 3 12 হাতের 1 13 3 হাতে আছে 1 আর 2 3, আর দশমিক আছে 1 ঘর বামে, তো 1 ঘর বামে দশমিক দিলে হবে 333.2। তাহলে আমরা এওবি ত্রিভুজের কালি পেয়েছি। এখন আমরা এই এওবি বৃত্তকলার কালি থেকে যদি এই ত্রিভুজের কালি মাইনাস করি তাহলে এই বৃত্তাংশের কালি অর্থাৎ নকশার মানে একটি নকশার কালি আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন এই বৃত্তাংশের কালি আমরা নির্ণয় করব। এখন বৃত্তাংশের কালি ইকুয়াল টু হবে বৃত্তকলার কালি মাইনাস অনুরূপ ত্রিভুজের কালি। তো এখানে অনুরূপ ত্রিভুজ হলো এ ও বি, কালি এ ও বি ইকুয়াল টু
বৃত্তকলার কালির সূত্র হলো θ/360 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস কালি এওবি। তো কালি এওবি আমরা নির্ণয় করে রেখেছি 333.2 ইকুয়াল টু থিটা। থিটা এর মান আমরা পেয়েছিলাম 60 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ইন্টু, এখানে পাই এর মান দেওয়া নেই, তাহলে আমরা 22/7 ধরব, ইন্টু আর স্কোয়ার। তো আর এর মান দেওয়া ছিল 28 সেন্টিমিটার, আর স্কোয়ার মানে হবে 28 স্কোয়ার মাইনাস 333.2। এখন এখানে দেখো কাটা যাবে 1 0 1 0, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 6 দিয়ে 36কে ভাগ করলে 6, আবার কাটা যাবে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 22কে 2 দিয়ে ভাগ করলে 11 ইকুয়াল টু, এখানে থাকলো 1/3 ইন্টু, এখানে হলো 11/7 ইন্টু 28 এর স্কোয়ার মানে 28 ইন্টু 28, তারপর মাইনাস 333.2। এখন এখানে দেখো কাটা যাবে 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 28কে ভাগ করলে 4 ইকুয়াল টু, এখানে নিচে থাকবে 3 আর উপরে 11 দিয়ে 4কে পূরণ করলে হবে 44 দিয়ে 28কে পূরণ করতে হবে, 28কে 44 দিয়ে পূরণ, 4 8 32 2 হাতে আছে 3, 4 2 8 হাতের 3 11, আবার 4 8 32 2 হাতে আছে 3, 4 2 8 হাতের 3 11, যোগ করলে 2, 1 আর 2 এ 3, 1 আর 1 এ 2, 1 এর 1, 1232 মাইনাস আছে 333.2। এখন 1232কে আমরা 3 দিয়ে ভাগ করব, আর তারপর ভাগফল থেকে 333.2 মাইনাস করলে আমরা বৃত্তাংশের কালি পেয়ে যাব। তাহলে এখন আমরা 1232কে 3 দিয়ে ভাগ করব, 1232 সেটাকে 3 দিয়ে ভাগ করব, 12 এর মধ্যে যাবে 4 বার, 3 4 12, বিয়োগ করলে থাকবে না, নামিয়ে আনলাম 3, 3 এর মধ্যে 3 যাবে 1 বার, 3 1 3, তারপর নামিয়ে আনলাম 2, নামানোর পর ছোট, তো নামানোর পর যদি ভাগ যায় না তখন ফলে একটি শূন্য দিয়ে তারপর দশমিক দিয়ে শূন্য দিয়ে দেব। এখন যাবে 6 বার, 3 6 18, বিয়োগ করলে 2, দশমিক আছে আবার শূন্য, আবার 6 বার, 3 6 18, বিয়োগ করলে আবার 2, দশমিক আছে শূন্য দিলে আবার হবে 20, আবার 6 বার যাবে। তো আমরা যদি দশমিকের পর 2 ঘর পর্যন্ত রাখি তাহলে 3 নম্বর ঘর 5 থেকে বড় আছে, সুতরাং 2 নম্বর ঘরে 1 যোগ হবে আর 3 নম্বর সংখ্যাটি ছাড়া পড়বে, তাহলে হবে 410.67 ইকুয়াল টু 410.67 মাইনাস আছে 333.2। অথবা দেখো এখানে যখন আমরা ভাগ করেছি, ভাগ করার ফলে এই রেজাল্টটি কিন্তু অ্যাকুরেট আসেনি, এখানে কিছু ছাড়া পড়ে গেছে, সুতরাং আমরা ভাগ না করে রেখে দিলে মানটি অ্যাকুরেট আসবে। মানে এখানে 3 দিয়ে ভাগ না করে আমরা একটা কাজ করব, এখানে লসাগু নিয়ে নেব, লসাগু নিলে হবে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 ইন্টু 1232 করলে হবে 1232 মাইনাস, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 দিয়ে সেটাকে পূরণ করলে হবে 3 2 6 দশমিক 3 3 9 9 9,
ইকুয়াল টু নিচে থাকলো 3 আর উপরে 1232 থেকে 999.6 বিয়োগ করব। 1232 বিয়োগ করব 999.6। তো এখানে কিছু নেই, মানে দশমিক দিয়ে আমরা শূন্য দিতে পারবো। বিয়োগ করলে 10 থেকে 6 গেলে 4, দশমিকের নিচে দশমিক। এখন এখানে 1 থাকলো, তো 1 আনলে 11, 11 থেকে 9 গেলে 2, এখানে 2 থাকলো, 1 নিলে 12, 12 থেকে 9 গেলে 3, আর এখানে 1 থাকলো, 11 থেকে 9 গেলে 2, 232.4, 232.4। তাহলে আমরা বৃত্তাংশের কালি পেয়েছি। মানে বৃত্তাংশের কালি মানে এখানে একটি নকশা হলো একটি বৃত্তাংশ, তার মানে একটি নকশার কালি পেয়েছি। আর এখানে মোট নকশা আছে 6টি, তাহলে একটি নকশার কালিকে 6 দিয়ে পূরণ করলে আমরা 6টি নকশার কালি পেয়ে যাব। তাহলে আমরা কি পেয়েছিলাম? একটি বৃত্তাংশের কালি পেয়েছিলাম, তার মানে একটি নকশার কালি পেয়েছিলাম। অতএব একটি নকশার কালি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 232.4 ডিভাইডেড বাই 3। একক কি হবে? যেহেতু ব্যাসার্ধগুলো সেন্টিমিটারে দেওয়া ছিল, তাহলে কালির একক হবে সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ সেন্টিমিটার। তো একটি নকশার কালি, এখানে নকশা আছে 6টি, তাহলে একটি নকশার কালিকে 6 দিয়ে পূরণ করলে 6টি নকশার কালি পেয়ে যাব। অতএব 6টি নকশার কালি ইকুয়াল টু, একটি নকশার কালি ছিল 232.4 বাই 3, 6টি নকশার কালি হবে ইন্টু 6 সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে কাটে যাবে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 6কে ভাগ করলে 2। তাহলে এখানে আমরা এই 3 দিয়ে আগে ভাগ করলে কিছুটা ছাড়া পড়ে যেত, কিন্তু এখন 3 দিয়ে পুরোপুরি কাটাকাটি গেছে, মানে এখানে মানটি অ্যাকুরেটই আসবে। তো এখন ইকুয়াল টু 2 দিয়ে আমরা এটাকে পূরণ করব। 4 দুগুণা 8, দশমিক 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 464.8 সেন্টিমিটার স্কোয়ার। 6টি নকশার কালি, মানে 6টি নকশা মিলে এখানে মোট হলো 464.8 বর্গ সেন্টিমিটার। এখন নকশা প্রতি বর্গ সেন্টিমিটার নকশা করতে খরচ হয় 0.35 টাকা। তাহলে 1 বর্গ সেন্টিমিটার নকশা করতে যদি 0.35 টাকা খরচ হয়, নকশার মোট কালি হলো এখানে 464.8 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 464.8 সেন্টিমিটার স্কোয়ার নকশা করতে কি কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। এখন এক বর্গ সেন্টিমিটার নকশা করতে খরচ হয় 0.35 টাকা। অতএব নকশা ছিল 464.8 সেন্টিমিটার স্কোয়ার। নকশা করতে খরচ হয়, বেশি হবে, বেশি হলে পূরণ, তো 0.35 ইন্টু 464.8 টাকা ইকুয়াল টু, এখন আমরা 0.35 দিয়ে 464.8কে পূরণ করব। 464.8কে 0.35 দিয়ে পূরণ। 5 8 40 শূন্য হাতে আছে 4, 4 5 20 আর 4 24 4 হাতে আছে 2, 5 6 30 আর 2 32 2 হাতে আছে 3, 5 4 20 আর 3 23।
এখন 3 দিয়ে 3 8 24 4 হাতে আছে 2, 3 4 12 হাতে 2 14 4 হাতে আছে 1, 3 6 18 হাতে রেখে 19 9 হাতে আছে 1, 3 4 12 হাতে রেখে 13, যোগ করলে 0, 4 আর 4 8, 2 আর 4 6, 3 আর 9 12 এর 2 হাতে আছে 1, 2 আর 3 5 হাতে রেখে 6, 1 এর 1, দশমিক আছে এখানে 1 ঘর, এখানে 2 ঘর, টোটাল হবে 3 ঘর বামে দশমিক, মানে 1 2 3 3 ঘর বামে দশমিক। তো 3 ঘর বামে দশমিক দিলে হলো 162.680, মানে 68 টাকা। তাহলে এখানে নকশা ছিল মোট 464.8 সেন্টিমিটার স্কোয়ার, আর 464.8 সেন্টিমিটার স্কোয়ার নকশা করতে মোট খরচ হয় 162 টাকা 68 পয়সা। তাহলে নকশা কার্যে মোট খরচ হবে অত টাকা। অতএব আমরা লিখতে পারবো নির্ণেয় খরচ ইকুয়াল টু 162.68 টাকা। তাহলে নকশা কার্যে খরচ নির্ণয় হয়ে গেছে। আনসার। এখন 14 নম্বর প্রশ্ন দেখো। তো 14 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের উত্তরগুলো থেকে শুদ্ধটি বেছে নাও। প্রশ্নটি হলো আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তকলার কোণের মাপ পি ডিগ্রি হলে তার মানে বৃত্তকলার কালি হবে, প্রথম অপশনে দেওয়া আছে পি বাই 180 ইন্টু 2 পাই আর, দ্বিতীয় অপশনে দেওয়া আছে পি বাই 180 ইন্টু পাই আর স্কোয়ার, তৃতীয় অপশনে দেওয়া আছে পি বাই 360 ইন্টু 2 পাই আর, এবং চতুর্থ অপশনে দেওয়া আছে পি বাই 720 ইন্টু 2 পাই আর স্কোয়ার। তো এখানে বলা হয়েছে যে আর ব্যাসার্ধযুক্ত, মানে ব্যাসার্ধ ক্যাপিটাল আর দেওয়া আছে 14 নম্বর। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে ক্যাপিটাল আর। দেখো আমরা সাধারণত ব্যাসার্ধকে স্মল আর দিয়ে ধরি, তাহলে স্মল আর এর মান হবে এখানে ক্যাপিটাল আর। এবং আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তকলার কোণের মাপ হলো পি ডিগ্রি। আমরা সাধারণত কোণকে থিটা দিয়ে প্রকাশ করি, তো এখানে থিটা এর মান হবে পি ডিগ্রি। এখন যেহেতু আর এবং থিটা এর মান দেওয়া আছে, তাহলে আমরা বৃত্তকলার কালি নির্ণয় করতে পারবো। আমরা জানি বৃত্তকলার কালি ইকুয়াল টু থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু থিটা। থিটা এর মান দেওয়া ছিল পি ডিগ্রি বাই 360 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। তো আর এর মান দেওয়া ছিল ক্যাপিটাল আর, তাহলে পাই আর স্কোয়ার। এখানে পাই এর মান আমরা স্থাপন করবো না, কারণ যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোতে পাই আছে, সুতরাং পাই এর মান স্থাপন করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি পেয়েছি? বৃত্তকলার কালি পেয়েছি পি বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। কিন্তু এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোতে কিন্তু পি বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার এই আনসারটি দেওয়া নেই। অপশনগুলো কি কি দেওয়া আছে দেখো। এ অপশনে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে পি বাই 180 ইন্টু 2 পাই আর। অপশন বিতে দেওয়া আছে পি বাই 180 ইন্টু পাই আর স্কোয়ার, পি বাই 180 ইন্টু পাই আর স্কোয়ার।
অপশন সিতে দেওয়া আছে p/360 ইন্টু 2πr, p/360 ইন্টু 2πr। আর অপশন ডিতে দেওয়া আছে p/720 ইন্টু 2πr স্কোয়ার, p/720 ইন্টু 2πr স্কোয়ার। তাহলে যেহেতু আমরা এখানে বৃত্তকলার খালি নির্ণয় করেছি p/360 ইন্টু πr স্কোয়ার, আর এই অপশনটি এখানে যেহেতু দেওয়া নেই, তাহলে এখানের মধ্যে কোনটির মান এই মানের সমান হবে সেটা আমরা নির্ণয় করতে হবে। এখানে যেহেতু দেখো p/360 ইন্টু πr স্কোয়ার আছে, অপশন এতে যে রেজাল্ট দেওয়া আছে সেখানে r এর স্কোয়ার দেওয়া নেই, সুতরাং এই অপশনটি শুদ্ধ হবে না। আবার তৃতীয় অপশন সিতে r এর স্কোয়ার দেওয়া নেই, সুতরাং এইটিও হবে না। এখানে πr স্কোয়ার আছে, এখানে πr স্কোয়ার আছে, তাহলে এই দুইটি থেকে যে কোনো একটি হবে। তো এখানে দেখো এই যে মান, এখানে 2 উপরের সংখ্যা, 720 নিচের সংখ্যা, এই দুটাকে কাটাকাটি করা যাবে। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 2 দিয়ে 720কে ভাগ করলে 3 দুগুণা 6, 1 থাকলো 12, 6 দুগুণা 12, একটা 0, ইকুয়াল টু p/360 ইন্টু πr স্কোয়ার। ঠিক আছে, এখানে 2 নম্বর অপশনে ছিল p/180 ইন্টু πr স্কোয়ার, আর এখানে আমরা কাটাকাটি করে পেয়েছি p/360 ইন্টু πr স্কোয়ার। তাহলে যেহেতু অপশন ডি এর মান আমাদের নির্ণয় করা বৃত্তকলার কালির সমান, সুতরাং অপশন ডি হবে শুদ্ধ। অর্থাৎ এখানে দেখো আমরা যদি এখানে p/360 ইন্টু πr স্কোয়ার আছে, তো এখানে নিচে যদি আমরা 2 দিয়ে পূরণ করি, 2 দিয়ে পূরণ করলে 2 0 0, 6 দুগুণা 12, এর 2 হাতে আছে 1, 3 দুগুণা 6 হাতে রেখে 7, p/720। নিচে আমরা 2 দিয়ে পূরণ করেছি, তাহলে উপরেও 2 দিয়ে পূরণ করতে হবে। তো উপরে 2 দিয়ে পূরণ করলে πr স্কোয়ারকে 2 দিয়ে পূরণ করলে হবে 2πr স্কোয়ার। তার মানে p/360 ইন্টু πr স্কোয়ার হচ্ছে p/720 ইন্টু 2πr স্কোয়ারের সমান। তাহলে এই মানটি অপশন ডিতে দেওয়া আছে, তাহলে অপশন ডি হবে শুদ্ধ আনসার। তো যদি নির্ণয় করো বলা হয় তাহলে এখানে রেখে দিলেই হবে, আর যদি এরকম অপশন দেওয়া থাকে তাহলে এখানে মানে অপশন ডি হবে শুদ্ধ। তো শুদ্ধ অপশনটি আনসারে লিখে দিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত 12.2 অনুশীলনী শেষ। আর 12.3 অনুশীলনী সম্ভবত তোমাদের নতুন সিলেবাসে নেই। তো যদি নতুন সিলেবাসে না থাকে তাহলে সেটা আমরা করব না, তারপর আমরা নতুন একটি চ্যাপ্টার আরম্ভ করব। ঠিক আছে।